তো কুণাল বাবু বলুন না, ওর পিসি কেন অনুপ্রবেশের তত্ত্ব তৈরি করেছিলেন? তা না হতে এটা হতো না। এর আগেও তো 2002-এ এসআইআর একবার হয়েছিল, কই এত তো বিতর্ক হয়নি। সবাই কেন, আমি তো বহু জায়গায় বলেছি, বহু মিডিয়াতে বলেছি যে ভারতবর্ষের মন্ত্রিসভার সমস্ত সদস্যরা, নির্বাচন কমিশন, তার আধিকারিকেরা তারা এই সমস্ত ডকুমেন্ট আমাদের সামনে হাজির করুন। যে দেশের প্রধানমন্ত্রী তার শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট দিতে পারেন না, যে দেশের আদালত নির্লজ্জের মতো বলতে পারেন যে এই সার্টিফিকেট দেওয়ার দরকার নেই, সেই দেশে সাধারণ দরিদ্র মানুষ ঝড়ে জলে বন্যায় খরায় যাদের প্রতিদিন বাসস্থান পরিবর্তন করতে হয়, তাদের কাছে ডকুমেন্ট চাওয়া ছেলে মানুষই হচ্ছে। আতঙ্কিত ভারতবর্ষের দরিদ্র নিপীড়িত মানুষ। নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের স্বাগত। আমি আপনাদের সঙ্গে বিশ্বজিৎ, আর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন আইনজীবী সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য। এসআইআর ঘোষণা হয়ে গেছে, দিনক্ষণও ঠিক হয়ে গেছে, সাধারণ মানুষ আতঙ্কিত। নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে 12টা তথ্য দেওয়া চাওয়া হয়েছে, সবাইকে দিতে পারবে? সবাই কেন, আমি তো বহু জায়গায় বলেছি, বহু মিডিয়াতে বলেছি যে ভারতবর্ষের মন্ত্রিসভার সমস্ত সদস্যরা, নির্বাচন কমিশন, তার আধিকারিকেরা তারা এই সমস্ত ডকুমেন্ট আমাদের সামনে হাজির করুন। তারা জনগণের সামনে দেখান যে তাদের কাছে এই সমস্ত ডকুমেন্ট রাখা আছে, তারা পাবেন। আপনি আচরি ধর্ম পরের শিখাও, আগে তারা সেটা প্রমাণ করুন। যে দেশের প্রধানমন্ত্রী তার শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট দিতে পারেন না, যে দেশের আদালত নির্লজ্জের মতো বলতে পারেন যে এই সার্টিফিকেট দেওয়ার দরকার নেই, সেই দেশে সাধারণ দরিদ্র মানুষ ঝড়ে জলে বন্যায় খরায় যাদের প্রতিদিন বাসস্থান পরিবর্তন করতে হয়, তাদের কাছে ডকুমেন্ট চাওয়া ছেলে মানুষই হচ্ছে। এই চূড়ান্ত অসভ্যতার তৈরির প্রধান হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এই রাজ্যের বর্তমান যিনি মুখ্যমন্ত্রী। অনুপ্রবেশের তত্ত্বের ওপর দাঁড়িয়ে এসব হচ্ছে। অনুপ্রবেশের তত্ত্ব প্রথম তিনি হাজির করেছিলেন অত্যন্ত অসভ্যতা করে পার্লামেন্টে, আপনাদের মনে থাকতে পারে। তখন তিনি বিজেপির শরিক ছিলেন। ওই অনুপ্রবেশের তত্ত্বটাকে ভিত্তি করে আজকে অমিত শাহ, মোদী তারা এই অপকর্মগুলো করছেন। এসআইআর সামনে আসতে বাংলার মুসলিম সমাজ যেমন আতঙ্কিত, মতুয়ারাও আতঙ্কিত। না, আতঙ্কিত মুসলিম সমাজ, মতুয়া না, এটা আরেকটা ভ্রান্ত ধারণা আপনাদের। আতঙ্কিত ভারতবর্ষের দরিদ্র নিপীড়িত মানুষ, প্রান্তিক মানুষ, দলিত সম্প্রদায়, ভারতবর্ষের কৃষক, ভারতবর্ষের শ্রমিক, যাদের 6 মাস এখানে থাকে তো জীবিকার জন্য 6 মাস অন্য জায়গায় চলে যায়। একটা ঝড়ে যাদের গাছের মাথার ওপর গিয়ে জীবনযাপন করতে হয়, এই প্রান্তিক স্তরের মানুষকে ধর্ম নির্বিশেষে তাদের ছেঁটে ফেলার পরিকল্পনা হচ্ছে। এভাবেই ফ্যাসিবাদ প্রশাসন ক্ষমতাকে ব্যবহার করে নতুন করে তাদের স্বৈরতান্ত্রিক শাসন কায়েম করে। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে রাজ্যকে 100 দিনের যে টাকা দেওয়ার, এটাকে কিন্তু তৃণমূল কংগ্রেস জয় হিসেবে দেখছে, সাংবাদিক সম্মেলন করেও বলছে। আমি জানি না, অবশ্য তৃণমূল কংগ্রেস দলটাই তৈরি হয়েছে মিথ্যার ওপর দাঁড়িয়ে, সুতরাং তাদের সমস্ত কার্যকলাপে মিথ্যার ওপর দাঁড়িয়ে হয়। 100 দিনের কাজ পশ্চিমবঙ্গে বন্ধ হয়ে গিয়েছিল তৃণমূলের দুর্নীতির জন্যে। তারা কাজ দিচ্ছিলেন না, যদিও আইনত তাদের কাজ দেওয়াটা একটা আইনগত বাধ্যতা ছিল। তারপর একটি ক্ষেতমজুর সংগঠন, যেটা মূলত পরিচালনা করেন অনুরাধা তালওয়ার, তাঁরা আমার সঙ্গে পরামর্শ করেন। আমরা প্রথমে তো 2-3টি জেলায় আমরা আবেদন করে বলি কাজ দাও, তারা কাজ দেন না। তারপর আমরা আবার হাইকোর্টে আসি। হাইকোর্টে প্রায় 3 বছর ধরে মামলাটা চলেছে। সেক্ষেত্রে ওই 3 বছর এটা দেরি করানোর পেছনে কেন্দ্রীয় এবং রাজ্য সরকার, দুই সরকারের ভূমিকা আছে। কেন্দ্রীয় সরকার বলছে আমরা টাকা দেব না, তার কারণ এরা টাকার হিসেব দিচ্ছেন না, চুরি করেছেন। আর রাজ্য সরকার, তৃণমূলের সরকার বলছেন না আমরা চুরি করিনি। এই নিয়ে টানাপোড়েন হচ্ছে। তারপর হাইকোর্ট থেকে একটা কমিটি করে দেওয়া হলো। সেই কমিটি তারা খোঁজ নিয়ে দেখলেন যে চুরি হয়েছে। তারা এসে বললেন যে কিছু টাকা আমরা উদ্ধার করেছি, আরও টাকা উদ্ধার করতে পারছি না। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের ধারাবাহিক আবেদন ছিল যে ওদের ঝগড়া ওদের করতে দাও, আইন আমাকে অধিকার দিয়েছে 100 দিনের কাজ পাওয়ার, সেটাকে নিশ্চিত করো। হাইকোর্ট জুন মাসে অর্ডার দিয়ে বললেন যে 100 দিনের কাজ চালু করতে হবে আগস্ট থেকে। তৃণমূল যদি সত্যি সত্যি মানুষের কাজ চাইতেন, আগস্ট থেকে তারা 100 দিনের কাজ চালু করতে পারতেন। টাকা দেয় কি না দেয় সে পরে তো আমরা বুঝতাম, ওদের তো বোঝার দরকার নেই। আমরা কাজ করছি, আমরা টাকা দেয় করতাম। তা ওরাও কাজটা চালু করেননি। এইখানে একটা মূল সততার প্রশ্ন। ওরা অপেক্ষা করছিলেন সেন্ট্রাল গভর্নমেন্ট সুপ্রিম কোর্ট যাক, বা অন্য কেউ সুপ্রিম কোর্ট গিয়ে এটা আটকে গেলে ওদের আর দায় নিতে হবে না। এবং সুপ্রিম কোর্টে কেন্দ্রীয় সরকার গিয়েছেন, তাদের কি মূল যুক্তি ছিল যে তৃণমূল চুরি করছে, আমরা টাকা দেবো কী করে, হিসেব চাই। সেটা সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছেন।
সামগ্রিকভাবে যেভাবে ক্ষেত মজুরদের হয়ে হাইকোর্টে লড়াই হচ্ছিল, সেই লড়াই বিজয়প্রাপ্ত হয়েছে। এর পেছনে তৃণমূল, বিজেপি কারো কোনো দলের ভূমিকা নেই। ভূমিকা হচ্ছে ওই ক্ষেত মজুর যারা আন্দোলন করছেন সেই সমস্ত মানুষের। কেন তৃণমূল আগস্ট থেকে কাজ শুরু করলো না? আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, 4 মাস হয়ে গিয়েছে। কাজ দিলে তারপর তো টাকার প্রশ্ন। আর তারা যদি মদখোরদের টাকা দিতে পারেন, মন্দির করার জন্য টাকা দিতে পারেন, নাচবার জন্য টাকা দিতে পারেন, তাহলে গরিব মানুষের কাজের জন্য টাকাটা দেবেন না কেন? মন্দিরে কোটি কোটি টাকা খরচা না করে গরিব মানুষদের কাজের গ্যারান্টির টাকাটা দিতে পারতেন। তারপর সেন্টার টাকা দেয় কি না দেয় আমরা বুঝতাম, ওদের বুঝতে হবে না। সুতরাং যারা এইসব দাবি করছে, খুব বলতে খারাপ লাগে যে একটি রাজ্যে যারা প্রশাসনিক ক্ষমতায় আছেন তারা সত্য কথা বলতে জানেন না। আর একটু এসআইআরে আসি দাদা। কুণাল ঘোষ বলেছেন যে তৈরি থাকুন 1 লক্ষ সেনা, দিল্লি দখল হবে এসআইআরে যদি একজন নাম বাদ যায়। তো কুণাল বাবু বলুন না, ওর পিসি কেন অনুপ্রবেশের তত্ত্ব তৈরি করেছিলেন? তা না হতো এটা হতো না। এর আগেও তো 2002-এ এসআইআর একবার হয়েছিল, কই এত তো বিতর্ক হয়নি। বিতর্ক হচ্ছে তারপর থেকে। হ্যাঁ, 2003 থেকে যখন উনি পার্লামেন্টে দাঁড়িয়ে নাচন কদন করলেন যে অনুপ্রবেশে নাকি ভরে গেছে পশ্চিমবঙ্গ, তখন তিনি বিজেপির শরিক। আজকে বিজেপি তার শরিকের কথাটাকে নিয়েই কাজ করছে। তারা তো বলেছিলেন বিহারে নাকি কত ঘোষপেটিয়া আছে, একটা নাম দিতে পেরেছেন? আসলে যখন দেখলেন যে বিহারে বিজেপি হারবে, নির্বাচনের আগে এসআইআর করো, করে মানুষকে বিব্রত করো, ভয় দেখাও যে আমাকে ভোট দাও, তোমার তোমার এখানে থাকার অধিকার থাকবে না। এই সব সুপরিকল্পিত চক্রান্ত। এর জন্য কুণাল বাবুরা এবং কুণাল বাবুর প্রাক্তন বন্ধু শুভেন্দু বাবুরা উভয়ই সমানভাবে দায়ী। শুভেন্দু কথাটা বললেন, তাহলে বলি। শুভেন্দু অধিকারী বলেছেন যে আমি মুসলিম ভোট চাই না বলিনি, পাই না বলেছি। এই যে ভোল বদল, তাহলে কি এসআইআর করে সংখ্যালঘু ভোট চাই? কিছু মনে করবেন না। আমাদের দুর্ভাগ্য হচ্ছে পশ্চিমবঙ্গের বুকে বহু রাজনৈতিক নেতারা আছেন, তারা সমদর্শী দৃষ্টিভঙ্গি নিয়ে সাংবিধানিক মৌলিক চিন্তা, সাংবিধানিক মূল্যবোধ সম্পন্ন করে কোনো কথা বলতে জানেন না, কথা বলতে পারেন না। এর থেকে বেশি কিছু আমি বলবো না। একটা প্রশ্ন শুভেন্দু বাবু নিয়ে এটা বলি। উনি বলেছেন যে সকালে জমা হবে, বিকেলে খরচ হয়ে যাবে, উত্তরপ্রদেশের মতো বলা যায়। আর জনপ্রতিনিধি, এরা কি জনপ্রতিনিধি? জনপ্রতিনিধি বলে তো আমরা এদের গৌরবান্বিত করছি। এরা একটা ক্লাবের মানুষের সামগ্রিক কথা বলার মতো সাহস বা যোগ্যতা এদের নেই। এদের জনপ্রতিনিধি বলতে কষ্ট হয় আমার। জনপ্রতিনিধি আমরা দেখেছি, বিরোধী দল থাকলেও দেখেছি। আমরা জনপ্রতিনিধি দেখেছি যখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু, তখন কমিউনিস্ট এমপিরা তার বিরোধিতা করেছেন ইস্যু ভিত্তিক, কিন্তু ভালো কাজে সমর্থন করে এগিয়ে গেছেন। আমরা দেখেছি সে সময় এলআইসি নিয়ে একটা বিতর্ক উঠেছিল, প্রধানমন্ত্রী নেহরু তার অর্থমন্ত্রীকে পদত্যাগ করিয়েছিলেন। আর আজকে এলআইসি নিয়ে এত বড় একটা ঘোটালা সামনে এলো, ভারতবর্ষের প্রধানমন্ত্রী একটা মন্তব্য করেছেন। এদের জনপ্রতিনিধি বলবেন না। একদম শেষ আপনার কাছে। বিজেপি বলছে যে ভবানীপুরে তৃণমূল হারছে, মমতা বন্দ্যোপাধ্যায় হারছে, আপনার কি মনে হয়? দেখুন, আমি তো জ্যোতিষ নই, আর আমি রাজনীতি নিয়ে ব্যবসাও করি না। যারা এসব কথা বলেন তারা জ্যোতিষী এবং রাজনৈতিক ব্যবসার সঙ্গে যুক্ত। এইটা বলে তারা মমতার গুন্ডা বাহিনীকে এখন থেকেই প্রস্তুত করাচ্ছেন যাতে আগামী দিনে গুন্ডামি করেই তারা ক্ষমতায় থাকতে পারেন। কী ভিত্তিতে হারাবেন? বিজেপি এবং মমতার রাজনৈতিক কর্মসূচির মধ্যে পার্থক্যটা কোথায়? একটা কথা বলতে পারছেন বেকারিত্ব নিয়ে, একটা কথা বলছেন শিক্ষার দুর্নীতি নিয়ে, একটা কথা বলছেন কৃষকদের ন্যূনতম দাম নিয়ে। সেক্ষেত্রে বিজেপি আর তৃণমূল তারা একই সঙ্গে, একই তরণীর তারা যাত্রী। বিরোধটা কোথায়? বিরোধটা কোথাও নেই। কমিউনিস্ট বিরোধিতায় তাদের একদম দৃঢ় ঐক্য। তাদের বিরোধটা হচ্ছে লোক দেখানো বিরোধ, যাত্রা দলের মঞ্চের বিরোধ, আর কিচ্ছু না। স্বয়ং মুখ্যমন্ত্রী বলছেন যে ভবানীপুরে বহিরাগত। একই কথা তো। বহিরাগত মানেটা কি? ভারতবর্ষ এত বড় দেশ, সেখানে প্রত্যেক মানুষের অধিকার আছে যে কোনো জায়গায় বসবাস করার, এটা সাংবিধানিক অধিকার। সেখান থেকে বহিরাগত বলে দিলেন। এই ধরনের অযৌক্তিক কথা মানুষ বলেন এবং তাদের যারা প্রশ্রয় দেন তারা যে কত বড় ভুল করছেন আগামী দিনের ভবিষ্যতের নাগরিকদের জন্য, তা পরিমাপ করা যায় না। অসংখ্য ধন্যবাদ আপনাকে।
নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে 12টি প্রমাণপত্র দেওয়ার জন্য বলা হয়েছে, সেই প্রমাণপত্র কি স্বয়ং প্রধানমন্ত্রীকে সেই প্রমাণপত্র দেখাতে পারবেন? এই প্রশ্নটা কিন্তু তুললেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। ক্যামেরায় রবি দত্তের সঙ্গে বিশ্বজিৎ হালদার, ওঙ্কার বাংলা।